নমস্কার, আপনারা দেখছেন ইতিহাসের পাঠশালা এবং সঙ্গে আমি ভক্ত স্যার। আমাদের আজকের আলোচ্য বিষয় ভারতীয় সংবিধানের প্রস্তাবনা। আপনারা জানেন ভারতবর্ষের সংবিধান বিশ্বের বৃহত্তম এবং জটিল লিখিত সংবিধান। এই সংবিধানের এত আর্টিকেলস এবং এত ধারা উপধারা, সেগুলো সকলের পক্ষে পড়ে আত্মস্থ করা বা বোঝা সম্ভব নয় বা সময় সাপেক্ষ ব্যাপার। সেই কারণে শুধুমাত্র সংবিধানের প্রস্তাবনা পাঠ করলেই আমরা বুঝতে পারবো যে সংবিধানের মধ্যে কোন কোন বিষয় আলোকপাত করা হয়েছে। এই সংবিধান রচনা করা সহজ কাজ ছিল না। 1946 খ্রিস্টাব্দের 9 ডিসেম্বর গণপরিষদ গঠন করা হয়েছিল। অর্থাৎ সংবিধান রচনা করবার জন্য একটা গণপরিষদ দরকার ছিল বা সংবিধান সভা দরকার ছিল, সেটা রচিত হয়েছিল 1946 খ্রিস্টাব্দের 9 ডিসেম্বর। এই সংবিধান সভার প্রথম যিনি সভাপতি হয়েছিলেন তিনি ছিলেন অস্থায়ী সভাপতি ডক্টর সচ্চিদানন্দ সিনহা মহাশয়। দুদিন বাদে স্থায়ী সভাপতি নির্ধারিত হয়েছিলেন বা নির্বাচিত হয়েছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। সংবিধান রচনা করবার জন্য যে ড্রাফট কমিটি তৈরি হয়েছিল, সেই ড্রাফট কমিটির সভাপতি নির্বাচিত হয়েছিলেন B.R. আম্বেদকর। ডক্টর B.R. আম্বেদকরের নেতৃত্বেই সংবিধান রচনা করবার কাজ শুরু হয়েছিল। এই সংবিধান যে রচিত হয়েছিল, এই রচিত হওয়ার পর সংবিধানের যে প্রস্তাবনা গৃহীত হয়েছিল, সেই প্রস্তাবনাকে ডক্টর B.R. আম্বেদকর বলেছিলেন যে এটি হলো ভারতীয় সংবিধানের আত্মা। সুতরাং এই সংবিধানের যে প্রস্তাবনা, তার গুরুত্ব কিন্তু অসীম। আমরা এই সংবিধানের কি কি প্রস্তাবনা ছিল সেগুলি আজ আলোকপাত করে নেব বা আমরা একবার দেখে নেব। প্রথম, সংবিধানের যে 5টি স্তম্ভ, আমি এটাকে মনে করি যে এটি একটি মুষ্টিবদ্ধ হাত। কারণ সংবিধানের যে 5টি স্তম্ভ বা আদর্শের কথা বলা হয়েছে, সেই 5টি স্তম্ভকে একত্রিত করলে একটি মুষ্টিবদ্ধ হাতই মনে হয়। কি আছে এই 5টি স্তম্ভ? প্রথমত বলা হয়েছে ভারতবর্ষ হলো একটি সার্বভৌম, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক প্রজাতন্ত্র। অর্থাৎ মোট 5টি স্তম্ভ। সেই 5টি স্তম্ভ নিয়ে আমরা আজ আলোকপাত করব। প্রথম আছে সার্বভৌম। সার্বভৌম কথার অর্থ হচ্ছে স্বাধীনতা, অর্থাৎ স্বাধীন। ভারতবর্ষ একটি স্বাধীন রাষ্ট্র। আমরা কোনো বিদেশি রাষ্ট্রের কাছে আমাদের দেশীয় অভ্যন্তরীণ এবং বৈদেশিক ক্ষেত্রে কোনো নীতি নির্ধারণের জন্য কোনো রকমভাবে দায়বদ্ধ নয়। আমরা যা কিছু সিদ্ধান্ত গ্রহণ করবার, আমরা স্বাধীনভাবে সেই সিদ্ধান্ত গ্রহণ করতে পারি। অর্থাৎ ভারতবর্ষ একটি সার্বভৌম রাষ্ট্র, অর্থাৎ স্বাধীন রাষ্ট্র। কোনো রাষ্ট্রের ইশারায় বা কোনো রাষ্ট্রের পরাধীনতায় বা কোনো রাষ্ট্রের দ্বারা পরিচালিত হয়ে আমরা কোনো সিদ্ধান্ত গ্রহণ করব না। দ্বিতীয়ত, সমাজতান্ত্রিক। সমাজতান্ত্রিক কথাটির অর্থ হলো এটি একটি অর্থনৈতিক ধারণা। 1917 খ্রিস্টাব্দে রাশিয়াতে বলশেভিক বিপ্লব হওয়ার পর সেখানে সমাজতন্ত্র প্রতিষ্ঠিত হলে ভারতীয় জাতীয় কংগ্রেসের তৎকালীন যে নেতৃবৃন্দ ছিলেন তাদের কাছে এই আদর্শটি গ্রহণযোগ্য বলে মনে হয়েছিল। পরবর্তীকালে ভারতবর্ষে যখন সংবিধান রচিত হয় তখন এই সমাজতন্ত্র কিন্তু ছিল না। সমাজতন্ত্র পরবর্তীকালে 1976 খ্রিস্টাব্দে 42তম সংবিধান সংশোধনীতে এটাকে গ্রহণ করা হয়েছে। এখানে মূলত বলা হয়েছে যে ভারতবর্ষে যে ব্যক্তি সম্পত্তি, সেই ব্যক্তি সম্পত্তির বৈষম্য যেন ব্যাপক আকার ধারণ না করে। যদিও বাস্তবিক ক্ষেত্রে সমাজতন্ত্র যা বলতে যা বোঝায়, ভারতবর্ষে কিন্তু তা কার্যকরী হয়নি। যে কারণে ইন্দিরা গান্ধী বলেছিলেন যে ভারতবর্ষের সমাজতন্ত্র হলো এক নতুন ধরনের সমাজতন্ত্র। তৃতীয়ত কি আছে? সার্বভৌম সমাজতন্ত্র ধর্মনিরপেক্ষ। ধর্মনিরপেক্ষ অর্থাৎ কোনো পক্ষে নয়, ধর্ম কোনো পক্ষে নয়। কার পক্ষে নয়? রাষ্ট্র কোনো ধর্মের পক্ষে নয়। অর্থাৎ ভারতবর্ষ রাষ্ট্রটি একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। এখানে সব ধর্মের মানুষ
স্বাধীনভাবে তার ধর্মাচরণ করতে পারবে। কোনো ধর্মের মানুষ অপর কোনো ধর্মের মানুষের ধর্মীয় চিন্তা বা ধর্মীয় আদর্শ বা ধর্মীয় ব্যবহার বা তার ধর্মের কোনো আচরণের উপরে হস্তক্ষেপ করতে পারবে না, এবং রাষ্ট্র সেক্ষেত্রে কোনো ধর্মের প্রতি পক্ষপাতিত্ব করবে না। সেজন্য এটাকে বলা হয়েছে ধর্মনিরপেক্ষ। যদিও এটি সংবিধানের প্রস্তাবনায় মূলত ছিল না, পরবর্তীকালে এই 1976 খ্রিস্টাব্দের 42তম সংশোধনীতে এই দুটিকে গ্রহণ করা হয়েছিল। চতুর্থত, গণতন্ত্র, গণতান্ত্রিক। গণতান্ত্রিক বলতে বোঝায় যে ভারতবর্ষের সংবিধানের বা রাষ্ট্রের মূল শক্তি কিন্তু ভারতবর্ষের জনগণ, অর্থাৎ ভারতবর্ষের জনগণ, প্রাপ্তবয়স্ক জনগণ, তারাই প্রত্যক্ষভাবে ভোট দিয়ে তারা পরোক্ষভাবে শাসনে অংশগ্রহণ করে। প্রত্যক্ষভাবে ভোট দিয়ে পরোক্ষভাবে শাসনে অংশগ্রহণ করে, অর্থাৎ ভারতবর্ষ যাদের দ্বারা শাসিত হয় তাদেরকে নির্বাচিত করেন ভারতের জনগণ। সেক্ষেত্রে ভারতীয় জনগণই পরোক্ষভাবে এই শাসনের মূল শক্তি। তাই জন্য এই শাসন ব্যবস্থাকে বলা হয়েছে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা, এবং সেটি হচ্ছে ভারতবর্ষের সংবিধানের একটা মূল স্তম্ভ। পঞ্চম তথা শেষ আদর্শ, প্রজাতন্ত্র। ভারতবর্ষ যখন স্বাধীন হয়নি, পরাধীন ভারতবর্ষে রাজতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রচলিত ছিল। ব্রিটিশ রাজা বা রানী ভারতবর্ষকে শাসন করতেন। তৎকালীন সময়ে আমরা ব্রিটিশ রানীর দ্বারা শাসিত ছিলাম। মহারানী ভিক্টোরিয়া আমাদেরকে শাসন করেছেন। আমরা সেই শাসনের থেকে আস্তে আস্তে করে নিজেদেরকে স্বাধীন রাষ্ট্র হিসাবে আত্মপ্রকাশ করার সুযোগ পেয়েছি। যেহেতু আমরা ব্রিটিশ রাজা বা রানীর প্রজা ছিলাম, তাই রাজতন্ত্রের অবসান ঘটার পর যে শাসন ব্যবস্থা প্রচলিত হলো সেটি হলো প্রজাতান্ত্রিক শাসন ব্যবস্থা, অর্থাৎ প্রজাদের শাসন ব্যবস্থা। এই প্রজাতান্ত্রিক শাসন ব্যবস্থা এমনই একটি শাসন ব্যবস্থা যেখানে সকল প্রজাই এই শাসন ব্যবস্থার অংশীদার। সুতরাং সেই কারণে রাজতন্ত্রের চিরবিদায় ঘটিয়ে জনগণের শাসন ব্যবস্থা, প্রজার শাসন ব্যবস্থা ভারতবর্ষে চালু হয়েছিল বলে এটাকে বলা হয়েছে প্রজাতান্ত্রিক শাসন ব্যবস্থা। এতটাই গুরুত্বপূর্ণ ছিল যে পরবর্তীকালে ভারতবর্ষে 1950 খ্রিস্টাব্দের 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস হিসাবে পালন করা হতে থাকে। সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে ভারতবর্ষের যে শাসন ব্যবস্থা, সেই শাসন ব্যবস্থায় বা যে মূল যে ভিত্তি অর্থাৎ সংবিধান, যার দ্বারা ভারতবর্ষের শাসন পরিচালিত হয়, সেই সংবিধানের যে মূল 5টি স্তম্ভ বা আদর্শ, সেই 5টি আদর্শ আমরা এখানে আলোকপাত করলাম। আশা করি সকলে বুঝতে পারবেন। যদি ভালো লাগে তাহলে সঙ্গে থাকুন, লাইক করুন, শেয়ার করুন, অন্যকে জানার ব্যবস্থা করে দিন। ধন্যবাদ।